নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আমি তোমাদের কাল থেকেই ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, আবগারি মিনের জন্য তোমাদের যে 50টা নম্বর করে জিকে থাকে, তা সেটার জন্য কিন্তু আমি একটা মক টেস্ট সিরিজ শুরু করেছি। সেখানে আমি প্রত্যেক দিন তোমাদের ইন ডিটেলস 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি কিন্তু আলোচনা করছি ডিটেলসে, এবং প্রত্যেক দিন সকাল 9টার সময় আমার চ্যানেলে কিন্তু তোমরা এই যে ভিডিও সেটা পাবে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় তোমরা কিন্তু এটার পিডিএফ একদম পুরো অ্যান্সার কি সহ উইথ সলিউশন তোমরা কিন্তু পাবে। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। আর আমি আবারও প্রত্যেকটা ভিডিওর আগে বলি, আমি এবারও বলছি যে তোমাদের জন্য এই ভিডিও খুব খেটে কিন্তু আমি তোমাদের এই সিরিজটা করছি। আমার কোনো কিন্তু বড় টিম নেই, আমি যা করছি নিজে করছি। তা প্লিজ তোমরা একটু বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, বিভিন্ন বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পায়। কারণ আমি এখানে যা দিচ্ছি, আমি তোমাদের এইটুকু বলি যে 2200 থেকে 2500টা প্রশ্ন আমি করাবো। এই প্রশ্নের বাইরে তোমাদের 50টা প্রশ্ন কমন আসবেই আসবে, 110%। ঠিক আছে, তা তোমরা অবশ্যই সেটা দেখবে। এবং আমার পেড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ডব্লিউপি অ্যাডমিশন বলে লিখতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলো আজকের সেটটা দেখে নেওয়া যাক। আমি প্রতিটা প্রশ্ন বলার পর 3 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যে তোমরা কিন্তু এ বি সি এরকমভাবে বলবে। তা আজকের প্রথম প্রশ্ন দেখো আছে যে সাধারণ অবস্থায় বাতাসে শব্দের গতিবেগ কত। তা তোমাদের হাতে 3 সেকেন্ড টাইম আছে, তোমরা উত্তর দাও। তা সাধারণ অবস্থায় বাতাসে শব্দের গতিবেগ কিন্তু 332 মিটার পার সেকেন্ড। আর এখানে যদি প্রশ্নটা বলে যে সাধারণ অবস্থায় আলোর গতিবেগ কত, তোমরা কিন্তু সবাই জানো যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেই কারণেই তোমরা একটা বাস্তবের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছে এই প্রশ্নটার মানে। সেটা হচ্ছে যখন দেখবে ঝড় বৃষ্টি হয় বা বিদ্যুৎ চমকায়, তখন দেখবে যে আমরা কিন্তু আগে যে আলোটা, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর যে আলোটা, সেটা কিন্তু আমাদের চোখে আমরা আগে দেখতে পাই। তারপর কিছুক্ষণ পরে কিন্তু যে শব্দটা, আমরা কিন্তু সেই গর্জনটা শুনতে পারি। তার কারণ যে আলো তাড়াতাড়ি কিন্তু আসে পৃথিবীতে, কিন্তু এই যে শব্দর বেগটা আলোর থেকে অনেকটাই বেশি, সেই কারণে কম, সেই কারণে কিন্তু অনেক পরে আমরা শুনতে পাই। নেক্সট দেখো আছে যে রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হলো তা কি। তা অপশানগুলো তোমরা দেখে নাও এবং তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। তা রকেটের কাজ যে নীতির ওপর ভিত্তি করে হয় তা হলো অপশান ডি, নিউটনের সূত্র। তোমরা সবাই জানো যে নিউটনের কিন্তু 3টে সূত্র আছে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে জড়তার সূত্র, দ্বিতীয়টা আছে ভরবেগের সূত্র, আর তো তৃতীয়টা জানো সমান বিপরীত এবং যে প্রতিক্রিয়া সেটা। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে যে রকেট এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তি দহনের মাধ্যমে কিন্তু সৃষ্ট যে উৎপাদকগুলি প্রবল বেগে যানের নির্গম পথ দিয়ে বের করে। এর ফলে যে উৎপন্ন যে ঘাত বলের সৃষ্টি হয়, অর্থাৎ বিপরীত ঘাত বলের সৃষ্টি হয়, সেই কারণে রকেট বিপরীত দিকে প্রবল বেগে অগ্রসর করে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু এই যে নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে এটা চলে, এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে চলে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি ইন ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষায় এটা আসতেই পারে যে নিউটনের কোন গতিসূত্রের উপরে। ঠিক আছে, তাই এটা কিন্তু হবে তৃতীয় গতিসূত্রের উপরে। বাণিজ্যিক সারে নিম্নলিখিত কোন মৌল থাকা সম্ভাবনা সবথেকে কম। তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যারা পারবে অ্যান্সার দাও। তা বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত এখানে কিন্তু এই যে সিলিকন মৌল, এই সিলিকন মৌল থাকা কিন্তু সম্ভাবনা সবচেয়ে কম। একটা কথা মাথায় রাখবে যে এনপিকে, ঠিক আছে, এটি হলো কিন্তু একটি অজৈব সার যা মূলত 3টে উপাদান দ্বারা গঠিত। তোমরা সবাই জানো যে এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস এবং কে মানে পটাশিয়াম। ঠিক আছে, তা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এইগুলো কিন্তু দিয়ে তৈরি হচ্ছে এই সার। আর একমাত্র সিলিকন যেখানে এই মৌলটি থাকার সম্ভাবনা কোনো নেই। তাই এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি। তোমরা সবাই জানো, তা অপশানগুলো দেখে নেওয়া যাক কী কী আছে। তোমরা দেখে নাও, অপশানগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। তা সবথেকে ঘনত্ব কম, বেশি এর মধ্যে কিন্তু হীরা। ঠিক আছে, হীরার কিন্তু ঘনত্ব সবথেকে বেশি। হীরার কিন্তু ঘনত্ব -2.26 গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে, কিউব। এটা কিন্তু মাথায় রাখবে, হীরার এটা কিন্তু ঘনত্ব। ঠিক আছে, পরীক্ষায় অতটা গভীরে দেবে না, তাও আমি তোমাদের বলে রাখলাম। তারপর দেখো আমি বলছি যে নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা যারা যারা পারবে তোমরা অ্যান্সারগুলো আমাকে অবশ্যই দাও। ঠিক আছে, তা নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটা কিন্তু হবে অপশান ডি, রেডন। রেডন কিন্তু বায়ুমণ্ডলে অনুপস্থিত।
আমাকে তোমরা নিচে একটা কমেন্টে উত্তর দাও যে নিম্নলিখিত বা আমাদের গ্যাসগুলির মধ্যে, নর্মাল গ্যাসগুলির মধ্যে, এই যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এইসবের মধ্যে কোন গ্যাসের উপস্থিতি সবথেকে বেশি, ঠিক আছে, সেটা কত পার্সেন্ট, সেটা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির কণা নয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তা অপশানগুলো তোমরা দেখে নাও কী কী আছে। তা এর মধ্যে কিন্তু কণা নয়, তোমরা সবাই জানো যে গামা, ঠিক আছে, আলট্রা, বিটা, ডেল্টা, এইগুলো কিন্তু তোমাদের কণা। তোমরা কিন্তু এখানে অনেকেই ভুল করো, তোমরা এখানে কিন্তু অনেকেই বিটা করে আলফা করে দাও, তাই এটা কিন্তু তোমাদের গামা হবে। তার কারণ গামা কিন্তু এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। পল ভিল্ড, আমি তোমাদের নামটাও বলে দিচ্ছি, ঠিক আছে, পল ভিলার্ড 1900 খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের যে গামা রশ্মি সেটা আবিষ্কার করেন, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো আছে যে সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে, কারণ তোমরা এখানে অপশানগুলো দেখে নাও, আমাকে অ্যান্সারগুলো দাও। তা সূর্যের আলো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে, এটা কিন্তু হবে অপশান বি। তার কারণ সূর্যরশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তর করে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তা সূর্যরশ্মি আমাদের কিন্তু যে ত্বকের যে তেল, সেই তেলটাকে কিন্তু ভিটামিন ডিতে রূপান্তর করে, আর এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো, ঠিক আছে। এইগুলো কিন্তু সবই এসআইয়ের প্রিলিমিনারি প্রশ্ন। তা তোমরা ভেবো না যে এইসব প্রশ্নগুলো কিন্তু খারাপ, আমি যেগুলো প্রশ্ন করাচ্ছি প্রত্যেক দিন যে 25টা করে প্রশ্ন পাবে, তোমরা দেখে নেবে, আমার কথা মিলিয়ে নেবে, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। আর এর পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় তোমরা কিন্তু টেলিগ্রামে ফ্রি পিডিএফ পাবে। আর আমার পেড ব্যাচেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। নেক্সট দেখো আছে যে প্যালিওন্টোলজি নিম্নলিখিত কোন বিষয় সম্পর্কে জানা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সবাই জানো যে বিষয় সংক্রান্ত বিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসেই, ঠিক আছে। তা প্যালিওন্টোলজি এটা সম্পর্কে কিন্তু জানা যায় উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম সম্পর্কে কিন্তু জানা যায়, এটা কিন্তু মাথায় রাখো। নেক্সট প্রশ্ন দেখো আছে যে প্রাকৃতিক নির্বাচনের আইন যার দ্বারা সম্পর্কিত সেটি হলো কি। তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা জানো, তা এটাও খুব সহজ প্রশ্ন। তা প্রাকৃতিক নির্বাচনের আইন যার সম্পর্কিত সেটি হলো কিন্তু চার্লস ডারউইন। একটা কথা মাথায় রাখবে, যে প্রক্রিয়ায় আমাদের যে অনুকূল ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ সুবিধা ভোগ করে, তাকে কিন্তু প্রাকৃতিক নির্বাচন বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা পারবে অ্যান্সার দাও। তা নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন, তা এটা কিন্তু ইনসুলিন প্রয়োজন, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে যে অগ্ন্যাশয়ে উপস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ, সেখান থেকে কিন্তু ইনসুলিন ক্ষরিত হয়, যা কলাকোষে কোষপর্দার যে ভেদত্তা সেটা বাড়িয়ে দেয়, আর কোষে গ্লুকোজের শোষণও বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীকে কিন্তু ইনসুলিন দেওয়া হয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের যে 50 নম্বরের জিকে থাকবে সমস্ত জায়গায়, এসআইয়ে 50টা প্রশ্ন থাকবে, কনস্টেবলে 50টা প্রশ্ন থাকবে, এইগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ইতিহাস, ভূগোল, পলিটি আর ইকোনমি পড়লে কিন্তু হবে না, তোমাদের কিন্তু সায়েন্সও পড়তে হবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। আর একটা কথা বলি যে তোমরা এখন অনেক মোটিভেশন পাচ্ছ, আর একটা কথা মাথায় রাখবে, সেলফ মোটিভেশন কিন্তু সবার আগে, ঠিক আছে। তাই সেলফ মোটিভেশনটা কিন্তু নিজের কাছে দাও, নিজে পড়াশোনা করো, অন্যের কথায় মোটিভেট হয়ে কিন্তু কোনো লাভ নেই, তুমি যদি নিজে না পড়াশোনা করো সব কিছুই বৃথা হবে, ঠিক আছে। তোমাদের একটা আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে, অনেক মোটিভেশন তোমরা দেখছো, শুনছো, সমস্ত কিছু করছো, কিন্তু তোমরা বাড়িতে পড়াশোনা করছো না, সেটা করলে কখনোই চাকরিটা পাবে না। তাই বি পজিটিভ এবং বি রিয়েলিস্টিক, এটা মাথায় রাখো। নেক্সট দেখো আছে যে গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা তোমরা যারা পারবে তোমরা অ্যান্সার দাও। তা গরুর দুধ কিন্তু ভিটামিন বি, ঠিক আছে, এটাই কিন্তু সমৃদ্ধ। তোমরা সবাই জানো যে ভিটামিন এ কে কিন্তু তোমাদের রেটিনল, ভিটামিন ডিকে কিন্তু ক্যালসিফেরল, ভিটামিন সিকে যে তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, সেগুলো বলা হয়, তোমরা সবাই সেটা জানো, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা যারা পারবে এর আনসার দাও। তা নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ, এটি হবে কিন্তু রাইবোসোম, ঠিক আছে। আমার কাছে একটা প্রশ্ন তোমাদের রাখছি যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের মধ্যে কোনটা আদিকোষ এবং কোনটা তোমাদের যে সজীব কোষ, সেটা আমাকে জানাও তো। এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু দেখি আমি কজন পারার। নেক্সট দেখো আছে যে নিম্নোক্ত যে কোনটি সালোক সংশ্লেষের বা যে কণাটি সালোক সংশ্লেষ করতে সাহায্য করে তা হলো কি,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই পারবে। তা নিম্নোক্ত কিন্তু এর মধ্যে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এটা কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করতে সক্ষম। একটা কথা মাথায় রাখবে, এই যে লিউকোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট দ্বারা কিন্তু খাদ্য সঞ্চয় করে বর্ণহীন মূলে থাকে। আর ক্লোরোপ্লাস্ট হলো একটা প্লাস্টিড, ঠিক আছে, যা আমাদের ফুল ফল গাছের বিভিন্ন ধরনের বর্ণের জন্য কিন্তু দায়ী, ঠিক আছে, এই প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষের যে সাহায্যকারী সবুজ বর্ণের একটা রঞ্জক, ঠিক আছে। আর এখানে দেখো একটা আছে যে এই যে ক্রোমাটোফোর, তা ক্রোমাটোফোর হলো কিন্তু ব্যাকটেরিয়ার কোষে অবস্থিত এক ধরনের অনুন্নত রঞ্জক, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, যা প্রাথমিকভাবে সালোক সংশ্লেষে সাহায্য করলেও সেটা উন্নত নয়। তাই এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে অ্যাথলেটিস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট তা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা অ্যাথলেটিক ফুট এই রোগটি কিন্তু যার দ্বারা সৃষ্ট তা সেটি হলো কিন্তু ছত্রাক। তা এটি কী ধরনের রোগ আমি তোমাদের বলছি, এটা হচ্ছে পায়ের যে আঙুলের মাঝে ত্বক এতে আক্রান্ত হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। সাধারণত যারা খেলোয়াড় তাদের কিন্তু এটা আক্রান্ত হয়। আর এই সংক্রমণের জন্য দায়ী যে ছত্রাক সেটাকে কিন্তু টিনিয়া বলা হয়, ঠিক আছে, বা টিনিয়া পিডিসও বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে রাশিয়াতে অনুষ্ঠিত 2018 সালের ফিফা বিশ্বকাপ, এখানে ডিফাই হয়ে গেছে, আমি এগুলো সব তোমাদের ঠিক করে দেবো যেগুলো হচ্ছে ফিফা বিশ্বকাপ কোন দেশে জিতেছে বা কোন দেশ জিতেছে। তা তোমরা সবাই জানো যে ক্রোয়েশিয়া কিন্তু রানার্স আপ হয়েছে, আর 2018 সালে ফিফা বিশ্বকাপ কিন্তু জিতেছে ফ্রান্স। তোমরা একটা কথা আমাকে বলো যে ফিফা ওয়ার্ল্ড কাপ এর পরবর্তী সেটা কোথায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে। নেক্সট দেখো আছে লেটার ফ্রম এ ফাদার টু ডটার, এই বইটি কে লিখেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা সবাই জানো যে লেটার ফ্রম এ ফাদার টু ডটার এটি কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছে। একটা কথা মাথায় রাখবে, এই বইটা জওহরলাল নেহরুর লেখা, যেটি জওহরলাল নেহরু তার যে কন্যা ইন্দিরা গান্ধীকে সেই ইন্দিরা গান্ধীকে কিন্তু লিখেছিল, ঠিক আছে। 2014 সালে, এটা মাথায় রাখবে, 2014 সালে স্প্যানিশ ভাষায় কার্টাস মিম হাইজা ইন্দিরা বা আমার মেয়ে ইন্দিরাকে চিঠি এই হিসাবেও কিন্তু প্রকাশিত হয়। এই সব প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা যারা এই সায়েন্স বলে স্কিপ করে চলে যাবে তোমাদের নাম্বারও কিন্তু স্কিপ হয়ে যাবে। এইগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মাথায় রাখবে। নেক্সট দেখো আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা সবাই জানো, ঠিক আছে, যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটার কিন্তু সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, ঠিক আছে। 1919 সালে, তোমরা সবাই জানো যে 1919 সালে অক্টোবর মাসে সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো আছে যে কুঞ্জরানী দেবী নামটি জড়িত কার সাথে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশানগুলো তোমরা দেখে নাও যে কুঞ্জরানী দেবী, তা তোমাদের বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত শব্দ, বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত ট্রফি, বিভিন্ন খেলার সাথে জড়িত ব্যক্তি, এই তিনটে থেকে তোমরা প্রশ্ন পাবেই। তিনটে থেকে তিনটে প্রশ্ন আসে বা দুটো প্রশ্ন তো মিনিমাম আসেই। তা কুঞ্জরানী এই নামটি কিন্তু জড়িত, সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, ভারোত্তোলনের সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। তিনি 1990 সালে কিন্তু বেজিং এবং 94 সালে হিরোশিমা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? একদমই পাতি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তা পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? তোমরা সবাই জানো যে হুগলি জেলায় কিন্তু রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, এবং তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এই যে রাধানগর গ্রামে, ঠিক আছে। 1722 খ্রিস্টাব্দের বা তোমাদের 22শে মে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা, আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতা, সতীদাহ প্রথা বিলুপ্ত তার সময় হয়, ঠিক আছে। তিনি কিন্তু যে প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ সেটা কিন্তু স্থাপন করেছিল, এইগুলো মাথায় রাখবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে কিন্তু ভারতের পথিক বলা হয়, ভারতের আধুনিক মানুষ বলা হয়, এইগুলোও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো আছে নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্কের সদর দপ্তর নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা এটি সদর দপ্তর নয়, মানে সদস্য নয় কিন্তু মায়ানমার, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? তা সার্ক কিন্তু প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে, সার্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়, আর এর যে সদর দপ্তর সেটা কিন্তু নেপালের কাঠমান্ডুতে। নেক্সট দেখো আছে ন্যাটোর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে। তা তোমরা সবাই জানো যে ন্যাটোর ফুল ফর্ম কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। তা এই ন্যাটো সম্পর্কে তোমাদের বলে দিই, এটা কিন্তু 30টা যে ইউরোপীয় এবং উত্তর আমেরিকা দেশের আন্তঃসরকারি একটা সামরিক জোট, ঠিক আছে। আর এই চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল, ন্যাটোর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা কিন্তু 1949-এর 4 এপ্রিল কিন্তু এটা স্বাক্ষরিত হয়েছিল, তোমরা কিন্তু সবাই জানো, যেটা আটলান্টিক সনদ নামে মানে অনেকটা সময় কিন্তু বলা হয়। নেক্সট দেখো আছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কেন?
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো যারা পারবে তোমরা অবশ্যই অ্যান্সারটা দাও। তা দ্রোণাচার্য পুরস্কার এটা কিন্তু দেয়া হয় যারা খেলার প্রশিক্ষণ দেন, অর্থাৎ কোচ, ঠিক আছে, তাদেরকে কিন্তু বলা হয়। আর এটি প্রতি বছর কিন্তু ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রক থেকে দেওয়া হয়। আর পুরস্কার হিসাবে একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয়, একটি সার্টিফিকেট দেওয়া হয়, আর 15 লক্ষ টাকা তোমাদের কিন্তু দেওয়া হয়, 15 লক্ষ টাকা, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো আছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলির উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কী হওয়া উচিত। অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে, অর্থাৎ 8 থেকে, ওই যেটা আছে 5 to 8, এখানে তোমাদের যে শিক্ষার্থী শিক্ষক, অর্থাৎ কতজন শিক্ষক থাকবে কটা স্টুডেন্টের জন্য, সেটা কত হওয়া উচিত, তাই এটা কিন্তু 35:1 হওয়া উচিত। নেক্সট দেখো আছে যে লীলাবতী, এটা লীলাবতী হবে, ঠিক আছে, লীলাবতী কে লিখেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই জানো যে লীলাবতী কিন্তু লিখেছিলেন অপশান সি, ভাস্করাচার্য। তারপরে দেখো আছে যে ট্রাক ও ফিল্ড তারকা কার্লস লুইস 1948 সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা এটি কিন্তু জিতেছিলেন তিনি 4টি স্বর্ণপদক জিতেছিলেন। তা তোমাদের সেট 2 হয়ে গেল, কিন্তু তোমাদের 50টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে তোমাদের এসআই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। তা সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি দেবো, যতদিন না পরীক্ষা হচ্ছে আমি চেষ্টা করব। তা তোমরা কিন্তু আমার 23,000-এর ওপরে কিন্তু সাবস্ক্রাইবার, তোমরা খুব অল্প সংখ্যক কিন্তু দেখছো। তা তোমরা একটু বেশি দেখো, তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, তাহলে কিন্তু অনেকের কাছে এটা পৌঁছে যাবে। আর তোমরা আমার পেড ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই হয়ে যেতে পারো। তাহলে চলো, কাল সকালবেলা আবার দেখা হচ্ছে।